নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে। গত কয়েকটি পর্ব জুড়ে আমরা রয়েছি মুর্শিদাবাদ জেলায়। ঘুরে দেখছি মুর্শিদাবাদ জেলার বেশ কিছু স্বল্প চেনা জায়গা। আজকের পর্বটি এবারের মুর্শিদাবাদ ভ্রমণের শেষ পর্ব। আজ বহরমপুরে আমাদের 4 দিনের বাসস্থান সম্রাট হোটেল ছেড়ে আমরা চলেছি বেলডাঙার দিকে। আমরা মানে 3 মূর্তি, আমার স্ত্রী চন্দ্রানী, ছেলে প্রহান এবং আমি। বহরমপুর শহর ছাড়িয়ে ধরে নেব জাতীয় সড়ক। বহরমপুর থেকে কলকাতার দিকে যেতে পড়ে এই বেলডাঙা শহর। 15 কিলোমিটারের মতো পথ, গাড়িতে আধ ঘন্টা মতো সময় লাগে। জাতীয় সড়ক ধরেই চলেছি আমরা, তবে বেলডাঙা শহরে যাব পরে। আগে দেখে নেব আশপাশের বেশ কিছু জায়গা। এদিকে যাওয়ার পথেই আগেই পড়বে সারগাছি রামকৃষ্ণ মিশন, সেটাই দেখে নেওয়া হবে আমাদের প্রথমে। চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারেই পড়ে এই সারগাছি রামকৃষ্ণ মিশন আশ্রম। বিশাল বড় তোরণ। সেই তোরণ দিয়ে ভিতরে প্রবেশ করলেই নজরে আসে সবুজে ভরা বিশাল এই ক্যাম্পাস। এবারে চলুন এগিয়ে যাই। সারগাছি রামকৃষ্ণ মিশনের প্রথম শাখা কেন্দ্র, যার বর্তমান সদর দপ্তর বেলুর মঠে। 1897 সালে শ্রীরামকৃষ্ণের প্রত্যক্ষ শিষ্য স্বামী অখণ্ডানন্দজি মহারাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই শাখাটি। আদর্শ ছিল মানুষের সেবাই ঈশ্বরের সেবা। স্বামী অখণ্ডানন্দ 15 মে 1897 সালে সারগাছি থেকে প্রায় 3 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এই আশ্রমের জন্মস্থান মহুলায় চাল বিতরণের মাধ্যমে মুর্শিদাবাদের দুর্ভিক্ষ পীড়িত গ্রামবাসীদের সাহায্যে এগিয়ে আসেন। মহুলায় 2 বছর এবং শিবনগরে 14 বছর থাকার পর 1913 সালের মার্চ মাসে সারগাছির বর্তমান আশ্রমটি স্থাপন করা হয়। এটি বিভিন্ন কার্যকলাপের সাথে একটি বিশাল কমপ্লেক্সে এখন পরিণত হয়েছে। ফুলের বাগান, কৃষি ও সবজির বাগান, সবুজ ক্ষেত এবং আমের বাগান সহ প্রায় 33 একর জমি রয়েছে এখানে। আশ্রম শুরু থেকেই স্থানীয় জনগণের দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছে। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সারগাছির এই অজানা প্রত্যন্ত গ্রামটিকে বৈচিত্র্যপূর্ণ জনহিতকর কর্মকাণ্ডের সঙ্গে একটি বিশাল চত্বরে পরিণত করেছিলেন। এই আশ্রম 100 বছরেরও বেশি সময় ধরে নিরবচ্ছিন্নভাবে মানুষের জন্য কাজ করে চলেছে। এই শাখাতে আছে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, 3টি জুনিয়র বেসিক স্কুল, একটি আবাসিক প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, 3টি ছাত্রাবাস, 8টি কোচিং সেন্টার, গদাধর অভ্যুদয় প্রকল্পের 4টি ইউনিট, 2টি বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, 3টি পাবলিক লাইব্রেরি, একটি ডিসপেন্সারি, একটি মোবাইল মেডিকেল ইউনিট, চক্ষু ইএনটি এবং মেডিকেল ক্যাম্প। এই শাখায় কৃষি, উদ্যান পালন, মৎস্য চাষ, দুগ্ধ, হাঁস মুরগি, পশুপালন, টেলারিং ইত্যাদির সঙ্গে সম্পর্কিত বেশ কয়েকটি প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করে ধানগঙ্গা কৃষি বিজ্ঞান কেন্দ্র। সব মিলিয়ে বেশ বড়সড় কর্মযজ্ঞ চলে নিত্যদিন। অথচ কি শান্ত, সবুজ, নিরিবিলি এই চত্বরটি। এই চত্বরে অবশ্য ছবি তোলা নিষেধ, তাই খুব বেশি ছবি তোলা গেল না। সারগাছি থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি ভাপ্তা। এখান থেকে গাড়িতে মিনিট 7 পথ দেখাচ্ছে গুগল। জাতীয় সড়ক ধরে 3 কিলোমিটার গেলেই ভাপ্তা গ্রাম। বড় রাস্তা ছেড়ে এবার আমরা নেমে গেলাম বাঁদিকে।
এই পথে খানিকটা গেলেই পড়বে ভাপ্তা জমিদার বাড়ি। আমাদের গন্তব্য সেটাই। চলে এসেছি ভাপ্তা জমিদার বাড়ি বা হাজি বাড়ি। আজ থেকে শতবর্ষ আগে হিন্দু মুসলিম সম্প্রীতির নিদর্শন রেখে গিয়েছেন মুর্শিদাবাদের ভাপ্তা গ্রামের স্বনামধন্য জমিদার হাজি শেখ আব্দুল আজিজ সাহেব। শুধু মুর্শিদাবাদ নয়, সেই সময় জমিদার হাজি আব্দুল আজিজ সাহেবের খ্যাতি এবং প্রতিপত্তি ছিল সমগ্র অবিভক্ত বাংলা জুড়েই। এই বাড়িটি তিনি তৈরি করেন ঊনবিংশ শতকের মাঝামাঝি সময়ে। তারা ছিলেন স্বনামধন্য রেশম ব্যবসায়ী। যে সময় গ্রামে সবার বাড়িতে একটা বাইসাইকেল খুঁজে পাওয়া দুষ্কর ছিল, সেই সময় তিনি দামি ল্যান্ড রোভার গাড়ি চড়তেন। সেই গাড়িটি আজও রয়ে গিয়েছে তার বাড়ির সামনে। এই বাড়িতে এখনো বাস করেন তার উত্তরসূরিরা। আজিজ সাহেব ছিলেন একজন উন্মুক্ত মনা এবং প্রকৃত শিক্ষানুরাগী মানুষ। সারগাছি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার জন্য তিনি ৬৫ বিঘা জমি দান করেছিলেন। এছাড়া প্রতিষ্ঠা করেছিলেন ভাপ্তা আজিজিয়া হাই মাদ্রাসা, ভাপ্তা হাসিনা মেমোরিয়াল গার্লস হাই মাদ্রাসা। পাশাপাশি তার পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছিল লাইব্রেরি, মসজিদ এবং প্রাথমিক বিদ্যালয়। এখানেই শেষ নয়, মহুলা গ্রামে স্বামী অখণ্ডানন্দজি বালিকা বিদ্যালয় স্থাপনের জন্যও তিনি কিন্তু জমি দিয়েছিলেন। ভাপ্তা জমিদার বাড়ি দেখে এবার আমরা যাচ্ছি বিন্দুবাসিনী তলা। ভান্ডারদহ বিলের ধারে এই জায়গাটি বেশ কিছুটা দূরে। গুগল দেখাচ্ছে আমাদের এখান থেকে প্রায় ৩৫ মিনিট সময় লাগবে। বিন্দুবাসিনী তলায় যাওয়ার রাস্তাটি কিন্তু খুব সুন্দর। সবুজের নানান ধরনের সৌন্দর্য, তার ভিতর দিয়ে পথ চলেছে এঁকে বেঁকে, ভারী ভালো লাগছিল। একটা জায়গায় এসে আরও সুন্দর হয়ে গেল পথ। দুপাশে সবুজ ধানক্ষেত, তার মাঝে বাঁধানো রাস্তা, একটু সরু কিন্তু গাড়ি যায়। দারুণ একটা আবহ। আসলে রাস্তা সরু, তাই জোরে যাওয়ার উপায় নেই। সেই জন্যই বুঝি একটু বেশি সময় দেখাচ্ছিল গুগল। সেই পথ ধরে এবার চলে এসেছি বিন্দুবাসিনী তলার কাছাকাছি। বেশ অনেকটা গ্রামের ভিতরে ঢুকে অলিগলি পেরিয়ে অবশেষে আমরা এসেছি বিন্দুবাসিনী তলায়। সময় লাগলো তা প্রায় ৪০ মিনিট। ভান্ডারদহ বিলের পশ্চিম পাড়ে বেদবেড়িয়া গ্রাম। এই ভান্ডারদহ বিলের পাড়েই রয়েছে বিন্দুবাসিনী তলা বা বন্দে মা তলা। ভিতরে ঢুকতেই নজরে আসে গাছগাছালিতে ভরা একটা বিশাল চত্বর। পরিচ্ছন্ন মন্দির বা মঠ চত্বরে একটু এগোলেই দেখা মেলে দুটি মন্দিরের। এই বিন্দুবাসিনী তলাকে নিয়ে শোনা যায় নানান জনশ্রুতি। এর মধ্যে উল্লেখযোগ্য হল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র মুর্শিদাবাদ জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন নৌকো করে একবার এই এলাকায় আসেন। তার কালজয়ী সঙ্গীত বা কবিতা বন্দে মাতরম
তিনি নাকি এই মন্দিরে বসেই রচনা করেছিলেন। বিলের ধারেই আছে বিন্দুবাসিনী মন্দির। সাদা রঙের নতুন কাঠামো হলেও এই মন্দির নাকি বেশ পুরনো। শোনা যায় নবাব আলীবর্দী খাঁ এই মন্দিরে আলোদান করবার জন্য চিরাগি বরাদ্দ করেছিলেন। একটি গাছকে এখানে বিন্দুবাসিনী রূপে পুজো করা হয়। জায়গাটি কিন্তু বেশ সুন্দর। আমার তো ভারী ভালো লাগছিল এখানে এসে। আমার স্ত্রী পুত্রেরও দেখলাম তেমনটাই মত। বিন্দুবাসিনী মন্দিরের পাশেই আছে রাধা গোবিন্দ মন্দির। পঞ্চরত্ন শৈলীর মন্দির এটি। ভিতরে আছে রাধা গোবিন্দর মূর্তি। নিত্য পুজো হয় এখানে। মন্দির দেখার পর এবার একটু প্রকৃতি দেখার পালা। এই বিলের জলে নৌবিহারও করা যায় শুনলাম। সুন্দরী টলটলে জল, পাশেই থাকা বিলটি এই জায়গার সৌন্দর্য যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। মন্দিরের সামনেও সবুজের সমারোহ। বিশাল বড় একটা বট গাছ। এদিকে আবার নানান রঙের ফুলের বাগান। সব মিলিয়ে একদিন বেড়ানোর জন্য আদর্শ জায়গা এই বিন্দুবাসিনী তলা। বিন্দুবাসিনী তলা থেকে বেরিয়ে পড়েছি আমরা। এবারে যাব বেলডাঙ্গা শহরের দিকে। তবে যাওয়ার পথেই দেখে যাব আরও একটি জায়গা, আদম গাদমের মন্দির। এখান থেকে মিনিট 10-এর পথ। চলেছি সেদিকেই। বেলডাঙ্গার ভান্ডারদহ বিলের পাড়েই আছে মানিকনগর গ্রাম। এই গ্রামেই রয়েছে আদম দেবের মন্দির। না, বাইবেলের যে আদিমানব আদম বা ইভের কথা আমরা শুনেছি, তার সঙ্গে এই আদমের কোনো সম্পর্ক নেই। বেলডাঙ্গারই আদমদেব লৌকিক দেবতা। প্রতি বছর পয়লা বৈশাখ থেকে শুরু হয় আদমের পুজো। সেই উপলক্ষে বসে বিশাল এক মেলা। হিন্দু মতে এই পুজো হয় আদমদেবের। আদমদেবের কাঠ বা পাটাটি প্রায় 20 ফুট লম্বা। সারা বছর এই কাঠ বা পাটা পাশের ভান্ডারদহ বিলের জলেই থাকে। প্রতি বছর সংক্রান্তির দিন বা চড়ক পুজোর সময় আদম এবং ওই পাটা অর্থাৎ গাদমকে বিলের জল থেকে তুলে আনা হয়। শিব রূপে পূজিত হয় আদম এবং গাদম। এই অঞ্চলে আদম এবং গাদমের খ্যাতি কিন্তু অনস্বীকার্য। আদম এবং গাদমের মন্দির দেখে এবার আমরা আবার পথে। এবারে চলেছি বেলডাঙ্গা শহরে। যেতে যেতে বলি বেলডাঙ্গা সম্পর্কে 2-4 কথা। মুর্শিদাবাদের নবাব আলীবর্দী খাঁর শাসনকালে বাংলায় ঘটেছিল বর্গী আক্রমণ। 1741 থেকে 1751 সাল পর্যন্ত
বারবার মারাঠা বর্গীদের লুটপাট বাংলার সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল। এই রকম পরিস্থিতিতে ভাগীরথীর পশ্চিম তীরের রাঢ় অঞ্চল থেকে বেশ কিছু অবস্থাপন্ন পরিবারের মানুষজন বাঁচার তাগিদে নদী পেরিয়ে আশ্রয় নেন 4 কিলোমিটার পূর্বের পরিত্যক্ত জলাভূমির পাশে এক উঁচু জমিতে। এভাবেই জনবসতি গড়ে ওঠে দিকটাতে। মুঘল আমলে ভাগীরথীর ধারে বাঁধ দিলে এখানকার জলাভূমি আলাদা হয়ে গিয়ে বিল তৈরি হয়েছিল। আগেই ডাঙা জমিটা ছিল একটা বালির চড়া। মানুষের বসতি গড়ে উঠলে এই বালির ডাঙা অঞ্চলটির নাম হয়ে যায় বালিডাঙ্গা। তারপর ধীরে ধীরে সেই নামটা পাল্টে গিয়ে হয় বেলেডাঙ্গা। সেটাই তারপর থেকে লোকের মুখে মুখে হয়ে গিয়েছে বেলডাঙ্গা। দেশভাগের পর অবধি বেলডাঙ্গা ছিল কাশিমবাজারের বড় রাজাদের জমিদারিতে। 19 শতকে বেলডাঙ্গা অঞ্চলে ব্রিটিশ এল লায়ন অ্যান্ড কোম্পানি এখানকার সুজাপুর গ্রামে তৈরি করে নীলকুঠি। এর সঙ্গে রেশম চাষের ওপর ভিত্তি করে রেশম কুঠিও তৈরি হয় এখানে। রেশমের ব্যবসাকে কেন্দ্র করে সমৃদ্ধ হতে থাকে এখানকার অর্থনীতি। 1905 সালে রানাঘাট লালগোলা রেল লাইনের সম্প্রসারণ ঘটলে বেলডাঙ্গার প্রাচুর্য আরও বাড়তে থাকে। স্টেশনের পাশে বেলডাঙ্গা একটা চামড়ার ট্যানারি কারখানা তৈরি হয়েছিল। পরে সেটাই হয়ে যায় চিনির মিল। স্থানীয় অর্থনীতিতে সেই চিনির মিল একটা সময় যথেষ্ট অবদান রেখেছে। গরু ছাগল চামড়ার পুরনো হাটেও প্রচুর ব্যবসা হতো, এখনও হয়। এই হচ্ছে বেলডাঙ্গার আদি কথা। কথা বলতে বলতেই ঢুকে পড়েছি বেলডাঙ্গা শহরে। বেলডাঙ্গা শহরে ঢুকে আমাদের প্রথম গন্তব্য হবে বুড়ি মাতার মন্দির। চলেছি আমরা সেদিকেই। চলে এসেছি বেলডাঙ্গার বেনেপাড়ায় বুড়িমাতা মন্দিরের সামনে। সুন্দর আলপনা দেয়া পথ গিয়েছে মন্দিরের দিকে। কালী পুজোর আগের দিন এসেছি, তাই মন্দিরে এখন আলোকসজ্জা এবং প্যান্ডেল রয়েছে। তবে এই মন্দিরে সারা বছরই কিন্তু পুজো হয়। বুড়িমাতা মূলত দক্ষিণা কালীরই এক রূপ। জনশ্রুতি ত্রৈলোক্যনাথ পাল নামে এক ফেরিওয়ালা এই পুজোর প্রচলন করেন। সময়টা বলা মুশকিল। শোনা যায় তিনি দৈবাদেশে কালীমূর্তি গড়ে স্থানীয় একটি অশ্বত্থ গাছের নিচে পুজো করেন। পরে সেখানেই গড়ে ওঠে এই মন্দির। বুড়িমাতার এই মন্দিরে কোনো প্রতিমা থাকে না। পুজোর সময় নতুন প্রতিমা গড়ে পুজো হয়। বছরভর শনি মঙ্গলবারে এই পুজো চলে। এছাড়াও বিশেষ তিথিতেও পুজো হয় এখানে। প্রতিবারই নতুন প্রতিমায় পুজো হয় বলে প্রায় সবসময়ই মন্দিরের পিছনে প্রতিমা গড়ার কাজ চলে। বুড়িমাতার মন্দির এবং পুজো বেলডাঙ্গার মানুষের কাছে বেশ আবেগের বিষয়। এবারে এসেছি বেলডাঙ্গার প্রসিদ্ধ হাজরা বাড়িতে। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন বিনোবীলাল বন্দ্যোপাধ্যায়। আদতে গঙ্গাটিকুরি গ্রামের বাসিন্দা বিনোবীলাল ছিলেন মুর্শিদাবাদের নবাবের এক কর্মচারী। একদিন এই অঞ্চল দিয়ে নদীপথে যাত্রাকালে এক পুরোহিতের অনুরোধে একটি মন্দিরে পুজোর দায়িত্ব নেন তিনি। পরবর্তীতে তিনি এই অঞ্চলেই বসবাস শুরু করেন সপরিবারে। তার পৌত্র বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় রেশমের ব্যবসায় প্রভূত সমৃদ্ধি লাভ করে। তার বাড়িতে সুতো তৈরির জন্য 1000 গরম জল রাখার পাত্র ছিল। সেই 1000 পাত্রের বাড়ি থেকে ক্রমে একটি হাজরা বাড়ি হয়ে যায়, পদবীও হয়ে যায় হাজরা। হাজরা বাড়ির পাশেই আছে হাজরা বাড়ির মন্দির। এই অঞ্চলে হাজরা বাড়ির দুর্গাপুজোও কিন্তু বিখ্যাত। এখনও এখানে দুর্গাপুজো হয় ধুমধাম করে। তবে আমরা অবশ্য গিয়েছিলাম কালী পুজোর ঠিক আগেই, তাই তখন সেখানে কালী পুজোর প্রস্তুতি চলছিল। দুর্গা মন্দিরের পাশেই আছে শিব মন্দিরও।
হাজরা বাড়ি এবং মন্দির দেখে এবার চলেছি বেলডাঙ্গা বাজারের দিকে। বেলডাঙ্গায় বেশ কয়েকটি জিনিস কিন্তু বিখ্যাত। বেলডাঙ্গার গামছার নাম আছে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে বেলডাঙ্গার কাঁচা লঙ্কার খ্যাতি তো রাজ্য জুড়েই। তবে কাঁচা লঙ্কা তো খেয়ে দেখা সম্ভব নয়। আমরা যাচ্ছি বেলডাঙ্গার বিখ্যাত মনোহরা চেখে দেখতে। চলে এসেছি ছাপাখানা মোড়ে। এই চৌমাথাতেই আছে মণিলাল মিষ্টান্ন ভাণ্ডার। এই অঞ্চলে মণিলালের মনোহরার বেশ নামডাক। দোকানে গিয়ে অবশ্য একটু হতাশই হতে হলো। অনেক রকমের মিষ্টি আছে বটে, কিন্তু যার খোঁজে এখানে আসা সেই মনোহরা কিন্তু ফুরিয়ে গিয়েছে। দোকানে ছিল নবীন প্রজন্মের মৈনাক। এত দূর থেকে তাদের মনোহরা খেতে গিয়েছি শুনে মৈনাকি পরামর্শ দিল তাদের কারখানায় যাওয়ার। সেখানে নাকি মনোহরা তৈরি হচ্ছে। চললাম সেখানেই। বেশ বড়সড় কারখানা। বেলডাঙ্গার মতো জায়গায় এমন একটা আধুনিক মিষ্টির কারখানা দেখতে পাবো আমি তো আশাই করিনি। ছিলেন মৈনাকের বাবা মানিক বাবুও। এখানে শুধু মিষ্টিই নয়, চানাচুর নিমকির মতো নোনতা জিনিসও তৈরি হয়। বিশাল এক কর্মযজ্ঞ। অবাক হয়ে দেখছিলাম সেই সব। এর মধ্যেই মনোহরা তৈরির সামগ্রী নিয়ে কাজ শুরু করে দিয়েছেন মানিকবাবু। বাবাকে সাহায্যে হাত লাগালো মৈনাকও। আমরা তো দাঁড়িয়ে দেখছি কিভাবে একটু একটু করে গড়ে উঠছে কিংবদন্তি সেই মিষ্টি। এই মনোহরাতে ওরা একটা বিশেষ মশলা দেন, সেটা অবশ্য গোপনীয়। এটাই ওদের স্বাদের রহস্য বলে জানালেন মানিকবাবু। সব কিছু একসঙ্গে মেখে গোল গোল করে গুলি করে নেওয়া হলো। এরপরে রসে ডুবিয়ে তুলে নেয়া। রসে ডুবিয়ে তোলার পর অবশ্য সঙ্গে সঙ্গে ওপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে পেস্তার টুকরো। এবার কিছুটা বিশ্রাম। মনোহরাকে একটু জিরানোর সময় দিতে হবে। পাশাপাশি চিনির রস শুকিয়ে মনোহরার গায়ে আসবে একটা পাতলা আস্তরণ, যা মনোহরাকে করবে আরও মোহময়ী। সব মিলিয়ে একটা বেশ সুস্বাদু ব্যাপার স্যাপার। না, আর তো থাকা যাচ্ছে না, এবারে মুখে না দিলেই নয়। মন হারালো মনোহরায়। বেলডাঙ্গা এসে মনোহরা না খেয়ে কি যাওয়া যায় বলুন তো? মনোহরা খেতেই হবে। বেলডাঙ্গা অনেক দোকানে মনোহরা পাওয়া যায়, বিভিন্ন দোকান আছে, কিন্তু আমরা এই মণিলাল মিষ্টান্ন ভাণ্ডারে এসেছি, ওদেরই নাম বেশি। তো মনোহরা খেতে হবে। আর সেই খাওয়াটা যদি হয় একেবারে মিষ্টির আতুর ঘরে। আপনারা দেখেছেন, একটু আগে দেখালাম আমরা চলে এসেছি একদম মিষ্টির আতুর ঘরে, যেখানে মনোহরা তৈরি হয়। আমাদের সামনেই তৈরি হলো মনোহরা, একেবারে সুন্দর। প্রথম স্তর থেকে এই শেষ স্তর পর্যন্ত আমাদের চোখের সামনে মনোহরা তৈরি হয়েছে। সদ্য ভূমিষ্ঠ মনোহরা। সে আমার কাছে এই সদ্যজাত মনোহরা আমার হাতে চলে এসছে গরম গরম। একটু খেয়ে দেখতেই হয়। দারুণ। আমরা তো এর আগে আপনারা দেখেছেন জনাইতে গিয়েছিলাম। জনাইয়ের মনোহরাও বিখ্যাত, কিন্তু জনাইয়ের সঙ্গে বেলডাঙ্গার মনোহরার একটা পার্থক্য আছে। বেলডাঙ্গার মনোহরার এই যে চিনির কোটিংটা, বিশেষ করে এরা যারা দিয়েছেন, মনে লাগে এই মানিকবাবু যেটা বানালেন, খুব হালকা একটা কোটিং দেওয়া, ফলে দারুণ কোনো মিষ্টি মিষ্টি লাগছে না, বরং মিষ্টি কমই, খেতে ভালো লাগছে। খুব
খুব সুন্দর। এই যে চিনির তরিন, এই চিনি যদি তলার চিনিটা একটু ফেলে দিয়ে খাওয়া যায়, দারুণ ভালো। বেলডাঙার মনোহরা খাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল, সেটা পূর্ণ হলো। আপনারা বেলডাঙা বেড়াতে আসলে একটু মনোহরা খেয়ে যাবেন। আমি তাহলে একটু মনোহরা খেতে থাকি। বাহ, খুব সুন্দর। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই, মনোহরা আমাদের কাছাকাছি হুগলির জনাইতেও বিখ্যাত। আমাদের চ্যানেলে কিন্তু জনাই পর্বে তার বিস্তারিত বিবরণও আছে, চাইলে দেখে নিতেই পারেন। কিন্তু জনাই থেকে প্রায় 200 কিলোমিটার দূরে এই বেলডাঙাতেও মনোহরার দাপট কেন? একটু শোনা যাক মৈনাকদের মুখ থেকেই। মৈনাক কিন্তু ইংরেজি সাহিত্য নিয়ে এমএ পড়ছে, পাশাপাশি পারিবারিক ব্যবসাতেও সক্রিয় সে। ইতিহাস বলতে একটা বৃহত্তর ইতিহাস আমি বলছি, একটা ছোট্ট করে ছোটতর ইতিহাস বলছি, যেটা বেলডাঙার। মনোহরা বলা হয় রাজা কৃষ্ণচন্দ্রকে প্রথম বানিয়ে খাওয়ানো হয়, হ্যাঁ, যার থেকে এই মনোহরার নামকরণ, যেটা খেয়ে তার নাকি মন হারিয়ে গেছিলো, এতটাই ভালো ছিল, এত টেস্টি ছিল, তো সেখান থেকে মনোহরা। আর আমাদের বেলডাঙার ছোট ইতিহাস বলতে গেলে, আমাদের বেলডাঙায় নাকু সাহা বলে একজন ছিলেন, যার হাত দিয়ে মনোহরার ইন্ট্রোডাকশানটা হয় বেলডাঙার মানুষের কাছে। তার আগে তো ওই চিনির মন্ডা বা এই টাইপের যেগুলো টিপিক্যাল মিষ্টি, সেটা ছিল। নতুন একটা মিষ্টি বেলডাঙার মানুষ পেয়ে অবশ্যই খুব ভালো করে অ্যাকসেপ্ট করে নেয়, সেখান থেকে এর জনপ্রিয়তা। মনোহরা তো জনায়েরও ফেমাস আছে, কিন্তু আমাদেরটা আমি মনে করি ফেমাস, কেননা আমাদের যে টোটাল রেসিপিটা না, ইটস ডিফারেন্ট, একটু ডিফারেন্ট আছে। আমাদের স্পাইস মিক্স যেটা যায়, মিষ্টিতে একটু মশলা টশলা যেটা যায় আর কি, এটা টোটালি আলাদা। হ্যাঁ, বাইরে যায়, কিন্তু ওইটা নিয়ে যাওয়ার জন্য স্পেশাল একটু ব্যবস্থা করে নিয়ে যেতে হয়, কারণ মনোহরা খুবই ফ্র্যাজাইল একটা মিষ্টি। হ্যাঁ, মনোহরা যদি শক্ত হয় তাহলে সেটা মনোহরা নয়, মনোহরা হতেই হবে ফ্র্যাজাইল, খুব ভঙ্গুর। তো যাওয়া যায়, হ্যাঁ, বাইরে যায়। হ্যাঁ, মনোহরা বেসিক্যালি 2 দিন 3 দিন এমনিই থেকে যায়, কোনো অসুবিধা হয় না, টোটাল ন্যাচারালি। আর যদি বেশি স্পেশালি বানানো হয়, স্পেশাল অ্যারেঞ্জমেন্টস করে, তাহলে সেটা 5 দিন 7 দিন থাকতে পারে। আমার নাম মৈনাক বিশ্বাস। আমরা যে প্রসেস করছি মনোহরা যাতে বাইরে মোটামুটি 3 মাস রেখে দিয়ে খাওয়া যায়, সেরকম চেষ্টা চলছে। সত্যি বেলডাঙার এই মনোহরা আমায় মুগ্ধ করেছে। অনেকদিন পরে একটা ভালো মিষ্টি খেলাম। এই স্পেশাল মনোহরা কিন্তু 15 টাকা পিস, তবে এমনিতে এখানকার বিভিন্ন দোকানে 10 টাকাতেই মনোহরা মেলে। বাড়ির জন্য একটু মনোহরা এবং টাটকা চানাচুর নিয়ে এবার রওনা দিলাম আমরা। ইতিমধ্যেই সন্ধে হয়ে এসেছে প্রায়। বেলডাঙা শহর সেজে উঠেছে আলোকসজ্জায়। পড়ন্ত আলোয় আমাদের এবারের গন্তব্য ইউসুফ সাহেবের বাড়ি। বেশি দূর নয়, স্টেশনের কাছেই একদম। চলে এসেছি ইউসুফ সাহেবের বাড়িতে। বেলডাঙা রেল স্টেশনের পাশেই আছে এই ইউসুফ সাহেবের বাড়ি। ব্রিটিশ আমলে তৈরি এই বাড়ি। দুপাশে 2 বড় গম্বুজ এবং সামনের দেওয়ালে পঙ্খের সুন্দর কাজ। খিদিরপুরের ডক নির্মাণ, ভাগীরথীর বাঁধ নির্মাণ, 1905 সালে রানাঘাট লালগোলা রেল লাইনের সম্প্রসারণ, এমন বহু বড় বড় নির্মাণ কাজের ঠিকাদার ছিলেন এই ইউসুফ সাহেব। জনশ্রুতি এই বাড়িতে একাধিকবার এসেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এই বাড়ি বর্তমানে ওয়াকফ স্টেটের অধীনে। বেলডাঙা আসলে এই বাড়িটি কিন্তু আপনাকে আবার দেখে যেতেই হবে। ইউসুফ সাহেবের বাড়ি দেখতে দেখতে একেবারে নিভে এলো দিনের আলো। এবার আমাদের যাওয়ার পালা। রওনা দিলাম এখান থেকে। একটা জায়গা কিন্তু বাদ থেকে গেল আজ। ভেবেছিলাম ডুমনির দহ এবং ডুমনি মায়ের মন্দিরটাও দেখে যাব, কিন্তু বিন্দুবাসিনী তলায় যেতে গিয়ে এতটা সময় চলে যাবে বুঝতেই পারিনি। হেমন্তের সন্ধে চট করেই চলে এলো। পরের বার এলে নিশ্চয়ই ডুমনিও দেখে যাব আমরা। আপনারা যদি আসেন একটু সময় করে এই ডুমনির দহ এবং ডুমনি মায়ের মন্দিরটাও দেখে যাবেন।
ধরে নিয়েছে জাতীয় সড়ক। আমাদের 5 দিনের মুর্শিদাবাদ ভ্রমণ কিন্তু এখানেই শেষ। তবে শেষ হয়েও কিন্তু শেষ নয়। আজ কিন্তু এখনই কলকাতায় ফিরছি না আমরা। এখান থেকে মাত্র 20 কিলোমিটার দূরে পলাশী। আজ রাতে সেখানেই থাকবো আমরা। কাল পলাশী এবং বেথুয়াডাহরি দেখে ফিরব কলকাতা। সে পর্ব অবশ্য আসবে আগামী বুধবারে। এবারে বলি বেলডাঙায় আসা যাওয়ার ব্যাপারে। কলকাতা থেকে এলে ট্রেনে আসে সুবিধাজনক। এক্সপ্রেস ট্রেনে এলে ঘন্টা 3 মতো সময় লাগে। হাজারদুয়ারি ভাগীরথী এক্সপ্রেসের পাশাপাশি লালগোলা প্যাসেঞ্জারও আসতে পারেন। বাসেও আসা যায়। সরাসরি বাস কলকাতা থেকে বেলডাঙা হয়ে মুর্শিদাবাদ বা উত্তরবঙ্গে যাচ্ছে। গাড়িতে এলে তো 34 নম্বর জাতীয় সড়ক বেলডাঙার উপর দিয়েই যায়। থাকার জন্য আছে ছোটোখাটো হোটেলও। 800 থেকে 1000 টাকার মধ্যে ঘরও মেলে। সেসব আপনি অবশ্য নেটেই পেয়ে যাবেন। আজ তাহলে এখানেই শেষ করি। দারুণ একটা বেড়ানো হলো আজ, সঙ্গে সুন্দর খাওয়া দাওয়া। আবার ফিরে আসছি সামনের বুধবারে পলাশীর পর্ব নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।